আমি পর্দজা, পর্ব ২১ থেকে ৩০ এক্সপ্লেন, কণ্ঠে আমি মাহমুদ আরিহা। মোর্শেদ হেমলতাকে বলছে, ধানের মিলটা পাইয়া যাইতাছি। হেমলতা মৃদু হেসে বলেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? হুনলতা, মাতব্বর আমাকে বলেছিল, তোমার মোড়ল বাড়িটা হইতেছে একটা বিল, সেই বিলে একটাই পদ্মফুল আছে, আর এই পদ্মফুলটাই আমি আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আমার আর কোনো কিছু লাগবো না, বিনিময়ে আমি তোমাকে একটা ধানের মিল দিয়ে দিচ্ছি। বুঝলা লতা, মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। তারপর হেমলতা মোর্শেদকে জিজ্ঞাসা করলো, লিখন কি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? মোর্শেদ বলল, হ্যাঁ দিয়েছিল। তারপর হেমলতা বলল, আমাকে জানাওনি কেন? তারপর মোর্শেদ বলল, জানালে কি হতো, তুমি কি সেরি বিয়ে দিতা? আর সেরারা নায়ক, কত সেরির লগে ঘষাঘষি করে, সেরিগুলাও নষ্টা, নষ্টাদের সাথে চলে এই সেরায়, ওর সাথে আমি কেন মেয়ে বিয়ে দেম? তারপর হেমলতা বলল, মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি খারাপ কোনো কিছু দেখিনি, তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাবা মা নিয়ে আমাদের বাড়িতে আসতো, আমি তাকে কখনোই ফিরিয়ে দিতাম না। তারপর মোর্শেদ বলল, এখন এগুলা বাদ দাও, ঘুমাও এখন, বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা, অনেক কাজ বাকি। পদ্মজা ঘুম থেকে উঠে পূর্ণাকে দেখতে পেল না। তারপর দেখলো পূর্ণা নদীর ঘাটে বসে আছে। পূর্ণা সেদিনের কালো রাতের কথা চিন্তা করে কান্না করতেছে। তারপর পদ্মজা পূর্ণার চোখের পানি মুছে দিয়ে পূর্ণাকে অনেকক্ষণ বোঝালো, তাকে এইসব কথা চিন্তা না করতে বলল। তাছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আমার তিনজনকে কি করে মারলো আপা? পদ্মজা বলল, জানি না, জিজ্ঞাসা করব একদিন আম্মাকে, তবে আজ না। পূর্ণা বলল, কোন দিন? বিয়ে করে তো তুমি চলেই যাবা। তারপর পদ্মজা বলল, বিয়ে করলে চলে যাব মানে আমি কি আর আসবো না? তাহলে তুমি কালাচাঁদকে বিয়ে করছো সত্যি সত্যি? পদ্মজা বলল, তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে আমার। পদ্মজারও খুব কষ্ট হচ্ছে, তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, তুই ওনাকে পছন্দ করিস না জানি, কালা বলিস, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। তারপর পূর্ণা বলল, আমির ভাইয়া পাতিলের তলার মতো কালা, তারপরও আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই তাকে কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। পদ্মজা শুনে শব্দ করে হাসতে শুরু করলো। তারপর পূর্ণা বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আমার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো, তারপর বলল, আর তুই ঠিক আমার বাহ্যিক রূপের জোড়া পর্ব। তারপর প্রান্ত আর প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজাকে এসে বলে, দুলাভাই আসছে। পদ্মজা তাড়াতাড়ি ঘরে চলে গেল। এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা? বিয়ের তো আর মাত্র ৩ দিন বাকি। গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, সেই খবর আমি পেয়েছি, আর আজ একদম ঘরে চলে এসেছে। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ, কি বলবো। হেমলতা উঠানে ছিলেন। আমির বাড়ির ভিতর ঢুকতেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। হেমলতার তো চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে, মগার হাতে মাছের ব্যাগ, মাথায় জুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। তারপর হেমলতা বলেন, এত কিছু বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেমলতাকে বলছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার ছিল? আসলে আমার পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে আমির গেল পদ্মজার সাথে দেখা করতে। এদিকে হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। তিনি মনে মনে ভাবেন, ছেলেটার কথাবার্তা অনেক সুন্দর। আমির খুব ভালো ছেলে, হয়তো পারিবারিক শিক্ষা। আমির পদ্মজাকে ডাকলো, পদ্মজা, কেমন আছো? ভালো, আপনি? ভালো। পদ্মজার সামনে একটি পর্দার কাপড় টানানো, পদ্মজাকে দেখা যাচ্ছে না। আমির কিছুক্ষণ নীরব থেকে বলল, মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমার? পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আর পানে বাজবো না, রাতেই ইনানিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। আমির অনেক বেশি অনুরোধ করায় পদ্মজা পর্দা সরালো। তারপর পদ্মজা চোখ তুলে তাকাতে আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতেই পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল। তারপর পদ্মজা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বাড়ির পিছনে মগাকে দেখলো। মগাকে জিজ্ঞাসা করলো, লিখন সাহের কথা কি আপনি ওনাকে বলেছেন? উনিটাকে? আপনার আমির ভাই, যে ভাবিজান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না।
মগাকে পাশ কেটে চলে যেতে লাগলো। মগা তাড়াতাড়ি তার পথ আটকে বলল, আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। এই কথা শুনে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তো ওনাকে কথা দেইনি বিয়ে করার, আর কখনো চিঠিও দেইনি। লিখন শাহ নিরাশ হলে এটা আর আমার দোষ নয়, লিখন শাহর ভাগ্যের দোষ। বুক ধরপড় ধরপড় করছে পদ্মজার ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজার বিছানায় বসে আছে এক কোণে চুপটি করে। পদ্মজার বমি পাচ্ছিল। সে প্রেমাকে বলল লেবু শরবত নিয়ে আসতে। হেমলতা শুনে বলল, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। হেমলতা পদ্মজার কাছে আসে এবং সবাইকে বের হয়ে যেতে বলে। পদ্মজাকে একা ছেড়ে দিতে বলে। পদ্মজাকে লেবু শরবত দেয় এবং বলে, কি নিয়ে এত চিন্তা করছিস তুই? তারপর পদ্মজা বলল, আম্মা, উনি বোধ হয় আজ আসবেন। উনি কে? আমির? না আম্মা, লিখন শাহ যে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। পদ্মজা বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন? হেমলতা পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে হানি আসছে। হেমলতা বলেন, আমি আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজার বুকের ভিতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। এদিকে ব্যানগাড়িতে চড়ে অনন্তপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ, সাথে তার বাবা মা এবং বোন। লিখন শাহের বাবার নাম শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। লিখন আজ খুব খুশি, তার মনে আনন্দের শেষ নেই। সে পদ্মজাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আজ তাকে পেতে যাচ্ছে। চিঠিতে বলেছিল বাবা মাকে নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দিতে, তাই আজ সে এসেছে। লিখন শাহ প্রথমেই অনন্তপুরের মাতব্বর বাড়িতে উঠবে। লিখন শাহকে মাতব্বর বাড়ির লোকেরা নিজের ছেলের মতো স্নেহ করে, সেই কারণে সে সেই বাড়িতেই আগে উঠবে। মাতব্বর বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো, এই খবর ওনারা পেয়েছেন বোধ হয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় একটা ঘাট্টা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো। লিখন বারান্দায় পা রাখতে মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা মা আর বোন। আব্বু আম্মু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি, আর ওই যে বড় বড় গোপ দাড়িওয়ালা উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়িরই আরেক ছেলে। তাদেরকে দেখে সবাই বসতে বলে এবং লিখন শাহদেরকে আদর আপ্যায়ন করে। তারপর লিখন শাহ প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? তারপর মাতব্বর বলল, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে। লিখন শাহের বাবা বলে, তাহলে তো ঠিক সময়ে এসেছি, আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়ে কে? আপনারা আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। লিখন উত্তর দেওয়ার আগে আমির এসে হাজির। আমির লিখনকে দেখেই চিনতে পেরেছে, মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো, এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমি আমির হাওলাদার, বসুন আপনি। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে এসছে। আমির কিছু বলল না। এদিকে ফরিনা বেগম জানতে চাইলো, পাত্রীকে? লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তেই হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? লিখন বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। মাতব্বর বলল, পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। এখনই যেন সব রগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে লিখনের। লিখন কি বলবে খুঁজে পাচ্ছে না। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন আমার সাথে? মজিদ সরাসরি উত্তর দিল, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। মজিদ মাতব্বর বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন দুর্ঘটনা সম্পর্কে জানতে চায়। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। সে ভাবে এই ঘটনা ঘটার পর পদ্মজাকে কেউ বিয়ে করতে চাইবে না, তাই জন্যই হয়তো আমিরের সাথে বিয়েটা হচ্ছে। লিখন পদ্মজাদের বাড়ি যাচ্ছে, আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ সব যেন ভালো হয়।
পূর্ণা বারান্দায় বসেছিল। হঠাৎ সে লিখন শাহকে দেখতে পেল। সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। পূর্ণা তাড়াতাড়ি গিয়ে ঘরে গিয়ে পদজার কানে কানে বলে লিখন ভাই আসছে। লিখন পূর্ণাকে বারান্দায় বসে থাকতে দেখে বলল, তুমি কেমন আছো? তখন পূর্ণা বলল, ভালো আছি, আপনি ঘরে এসে বসেন, আমি আমাকে ডেকে দিচ্ছি। লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা বললেন, আমি তোমার 2টা চিঠি পড়েছি, আমি জানি তুমি কি বলতে চাও। লিখন চমকে তাকালো। হেমলতা বলেন, দেখো লিখন, পরিস্থিতি আমার আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদজাকে তোমার হাতে তুলে দিতাম। তবুও এখন যদি পদজা নিজের মুখে যদি তোমাকে চায়, তাৎক্ষণিক আমি তোমার হাতে তাকে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। পদ্মজার দৃষ্টি অনুভূতি আমার চেনা, সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবে বলছি, ফিরে যাও। লিখন হেমলতাকে অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করেছে, সে কতটা ভালোবাসে পদ্মজাকে তাও বলেছে। তারপরও হেমলতা রাজি হলেন না। হেমলতা বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, সেটা আমি জানি, কিন্তু সব জেনেও আমি তোমার কাছে ওকে দিতে পারছি না। কিছু সমস্যা আছে সমাজে, তার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি হতে দেই আমি? লিখন হাত জোর করে বারবার হেমলতাকে অনুরোধ করেছে, কিন্তু হেমলতা কঠিন পাথরের মতো হয়ে গেছে। লিখন আর কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে সে উঠে দাঁড়ালো। হেমলতা বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা আছে তাই হবে। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে, মনের শক্তি কমে যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না তিনি। পদ্মজা বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে মোর্শেদ আসলো। তোর আম্মা এখনো ওঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বলেন, তুই হজাক কেন, যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতেছি। আচ্ছা আব্বা। পদ্মজা তার মাকে ডাকলো আম্মা, সঙ্গে সঙ্গে হেমলতার চোখ খোলেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা, বিয়ে করাটা কি খুব দরকার ছিল? হেমলতা বললেন, বিয়ে হতেই হবে, বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর অন্য কাউকে পছন্দ? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো তার কাউকে পছন্দ না। আজ চাঁদনি রাত, চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়ছে। হেমলতা বিছনা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো, আম্মা তুমি নৌকা চালাবা? পুনারে নেব? নেওয়া উচিত, যা ওকে ডেকে নিয়ে আয়, প্রান্তপ্রেমা যেন টের না পায়। হেমলতা তার 2 মেয়েকে নিয়ে ঘাটে এসে দেখে মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। মোর্শেদ বলল, কেন, কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। হেমলতা বলেন, রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। লও মাঝি, বইটা লও। হেমলতা 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চারটা একদম মাথার উপরে, তাদের সাথে সাথে ঘুরছে। মুর্শেদ মনের সুখে গান ধরেন, লোকে বলে বলে রে, ঘর বাড়ি বালা নাই আমার। তারা 4 জন মিলে সেদিন অনেক বেশি আনন্দ করে। মুর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন। মুর্শেদও সেদিন তাদের সাথে মিলেমিশে অনেক বেশি আনন্দ করে। মুর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার সেরিডারে বেজ্জতির হাত থেকে রক্ষা করতে, আমারে মাফ করিয়া দিস তোরা। মুর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন, আবার কাঁদছেনও। পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না, দুনিয়ার নীলা খেলায় শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার ডান হাতে চুমু দেন। 4টা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা গল্প শুনবি? পূর্ণা গল্প শুনতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। কষ্টের গল্প কিন্তু, গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে না তার মা কোন গল্প বলবে। হেমলতা বলেন, আমার আব্বার প্রথম স্ত্রী মারা যায়। আমার আব্বা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন। আমার মারও 2 বিয়ে হয়েছে। আমার মা আম্মার প্রথম বিয়ে যৌতুকের জন্য তার স্বামী তাকে তালাক দিয়েছে। তারপর আমার আব্বার সাথে বিয়ে হয়। আম্মা আব্বার বিয়ের বছর 1.5 হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুঁচকেছিলেন।
আমার বয়স যখন 3 মাস আমার আগের স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল। দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন। কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুফু চলে আসেন আমাদের কাছে। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। 5 বছর পর আম্মা ফিরে আসেন 2 বছরের এক ছেলেকে নিয়ে। তখন আমাদের কুঁড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথম মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল। আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আমি আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মা আমাকে নির্যাতন করতো। 6 বছর হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। মেট্রিক দেওয়ার পর আম্মা আমাকে পড়াতে চায়নি। আব্বার জন্য আমি ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকায় আমি হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। কারো সাথে তেমন মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মণি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে এসে এসে আমার সাথে বন্ধুত্ব করে। আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধালো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। হেমলতা বলেন, পূর্ণা পদ্মজা, খারাপ লাগছে শুনতে? না আম্মা। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অরন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজে ছুটির পথে হানি আপা চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারে আব্বা মাছ ধরতে গিয়েছিল ঘাটে। বজ্রপাত হয়েছিল। হঠাৎ করে একটা দুর্ঘটনার কারণে আব্বার মস্তিষ্ক অচল হয়ে পড়ে। ঠিক করে হাঁটতে পারে না, শুনতে পায় না। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশুভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলের ট্রেনে অনন্তপুরে নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আমার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে বরকে যাই। কিছু বলতে পারেনি। জিজু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম ছিল খুব কঠিন। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো ক্ষেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে। রক্ত আসে গল গল করে। আমার তখন হুঁশ আছে। আমাকে বাঁচাতে আসে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি। আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবে হাত বাঁধা ছিল। দূর দূরান্ত থেকে যত মানুষই এসেছিল, কেউ গালমন্দ করেছিল, কেউ কেউ লাথিও মেরেছিল। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অরন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়ে। ছাড়া পেয়েই ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেই, কিন্তু পারেনি। শরীরে একটু শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে গোয়ালঘরের বাইরে পড়ে যায়। ধারালো কিছু একটা মাটিতে ছিল। মাটিতে পড়তে বাহু ছিঁড়ে গলগলে রক্ত বের হয়ে আসলো। এই যে আমার দাগটা। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তারা মুখ চেপে ধরে 2টি মেয়ে কান্না করছে। 2 মেয়ের কান্নার জন্য হেমলতা আর কিছু বলতে পারছে না। তারপর 2 মেয়েকে শান্ত করে হেমলতা আবারও বলা শুরু করে। আমাদেরকে একঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বা চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আমার পরিবারদেরকে কেউ দেখতে পারতো না। দেখলেই এটা ওটা ছুঁড়ে মারতো। এর মধ্যেই জীবনটা নরক হয়ে গেল। আমার 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হয়। এক সময় আমার সাথে তোদের আব্বার বিয়ে হয়।
বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। পূর্ণা খুব অবাক হয়ে মুর্শিদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই, ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়, যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায়, আমি একা ছিলাম খালি বাড়িতে। দেশের জন্য কিছু করার ইচ্ছে হয়, তারপর স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি গোপনে গ্রামের যুবক যুবতীদেরকে অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। তারপর আমিও যুদ্ধে অংশগ্রহণ করি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেকে ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলে, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অনন্তপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। তাও অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার খুব মন চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো। কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা, এজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো, আল্লাহ চাইলে সব পারে। কেউ বিশ্বাস করলো না, কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। হেমলতা নৌকা ঘুরাতে বলে, মোর্শেদ নৌকা ঘোরায়, বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ, নৌকা চলছে ঢেউর তালে তালে। হঠাৎ একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। 4 জন চকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় কিছুটা দেখা যাচ্ছে। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে নদীতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটি তাকায়। দ্রুত ট্রলারের ভিতর ঢুকে যায় এবং ট্রলারটি ছেড়ে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়ে ধরতে পারল না। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মুর্শিদের নৌকাটি পৌঁছাতে হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। পদ্মজা সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি নিয়ে তারপর উপরে ওঠে। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ। পুনার লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আসে 2 হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। পূর্ণা ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণা চিৎকার শুনে মুর্শিদ ভয় পেয়ে যায়। তারপর তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতে একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। তারপর হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চেনে না। হেমলতা ব্যথিত কণ্ঠে বললেন, কোন মেয়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বলল, ট্রলারে থাকা 2 জনের মধ্যে আমি একজনকে চিনতে পেরেছি। আমি স্কুলের থেকে আসার সময় সবসময় তাকে দেখি। পদ্মজা চোখ বন্ধ করলো, তারপর বলতে শুরু করলো, লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা তো মারা গেছে, নাকি খুন সেটা তো আমি জানি না। প্রমাণ তো নেই, তা ঠিক। পদ্মজা বলে, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর পান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আমি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, পদ্মজা বলল। তারপর পদ্মজা বলল, মেয়েটাকে কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে।
সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে, বাড়ি ভর্তি মানুষ। হেমলতা কিছুতেই পদজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তে পদজা ধরপড়িয়ে ওঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাকডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। পদজা দ্রুত হলুদ শাড়ি পরে নিল। তারপর পদজার হলুদ শুরু হয়। মোর্শেদ বলে, আমার শরীরে আমি লইয়া যামু সাদনা তলায়। তারপর মোর্শেদ পদজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি, দুলাভাইরা কোলে নেয় তো, বাপ নিয়ে বিয়ে অশুদ্ধ হইয়া যাইব না। সবাই মিলে পদজার গায়ে হলুদ করানো হলো। তারপর পদজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়, বিশাল এক থালা। তাতে বিভিন্ন ধরনের পদের খাবার ছিল। পদজা খেতে খেতে কাঁদতে থাকে, চোখের জল চিকচিক করছে। তিনি পদজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা পোপাতে থাকলো, পোপাতে পোপাতে খাবার শেষ করে। পদ্মজা দুহাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। রঙিন পর্দা টাঙানো হয়েছে, কাগজের ফুল মাথার উপর ঝুলানো, চারিদিকে ঘিরে মেয়েরা। তারপর উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা। আমির গেল হেমলতার কাছে, গিয়ে বলল, আম্মা পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমির বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারে ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখে হাসলো। আমির বলল, পদ্মজা, আমি তোমাকে যা প্রশ্ন করব তুমি সত্যি বলবে। পদ্মজা বলে, আমি মিথ্যে কথা বলি না। তারপর আমির বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনি জানেন সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমির বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা, সাথে হাসলো। আমি তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। পদ্মজা বধূ সেজে বসে আছে। তার দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। পদ্মজার বিয়ে হয়ে গেল, বিদায়ের সময় চলে এসেছে। তারপর এই তো পদ্মজা কান্নাকাটি শুরু করে দেয়। তারপর তাদের পরিবারে পূর্ণা, প্রেমা, প্রান্ত সবাই কান্নাকাটি করে। হেমলতা কান্নাকাটি করে। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা আমি যাব না, আম্মা যাব না আমি। তারপর পদ্মজা অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমির পদ্মজাকে পাজা কোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি। পদ্মজাকে পালকিতে বসানো হয়। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোড় বাড়ির দিকে ছুটে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমি শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পর অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদ্মজাকে এভাবে ছুটে আসতে দেখে হেমলতা ও পূর্ণা অনেক বেশি আবারও কান্না করে জড়িয়ে ধরে। তারপর মনকে শক্ত করে বলে, পদ্মজা, তোর এভাবে ছুটে আসা ঠিক হয়নি। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতে হবে। ওই তো আমির এসেছে। তারপর পদ্মজা তুষারকে কোনো কিছুই বলতে চাইল না, সে চুপ করে রইল। তুষার বলল, আপনি সবকিছু খুলে বলুন, না হয় আমি আপনাদেরকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। পদ্মজা বলে, আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে না। আমি খুন করেছি, একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে 5 জনকে খুন করেছি। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তারপর পদ্মজা আবার বলতে শুরু করলো। পালকি করে তাকে হাওলাদার বাড়িতে আনা হলো। সবাই বউ দেখতে ভিড় করছে। তারপর নতুন বইয়ের সব নিয়ম নীতি শেষ হলো। যেহেতু আজকে কাল রাত্রি বিয়ের দিন, সেহেতু আমিরের সাথে পদ্মজাকে একই ঘরে দেওয়া হলো না। আজকে রাতটা পদ্মজা নূরজাহান মানে হচ্ছে আমিরের দাদির সাথেই কাটাবে। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়, কে যেন কাঁদছে। পদ্মজা এগিয়ে যেতেই দেখে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজা খুব ভয় পাচ্ছে। সে বলছে, কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। নূরজাহান পদ্মজার হাত ধরে ঘরে নিয়ে আসে। তারপর কথার প্রসঙ্গে পদ্মজা বলে, মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন। তারপর নূরজাহান বলেন, গ্রামের রেওয়াজ ফালাইয়া দেওয়ান যাইব না। তারপর এখানে কিছুক্ষণ কথাবার্তা হয়। তারপর সে নূরজাহানকে উদ্দেশ্য করে বলে, তখন কে কাঁদছিল দাদু?
তারপর নূরজাহান বলে, আমার খলিলের বড় ছেলের বউ, ওটার নাম রুম্পা। গত বৈশাখে তার মাথা খারাপ হয়ে যায়, ওজনকে মারতে আসে, সেই কারণে তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। তারপর নূরজাহান বলে, বাড়ির পেছনে জঙ্গল আছে, ওইখানে ভুলেও তুমি যাইবা না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এরপরের দিন জ্বর ওঠে, এরপর থেকে সে পাগল হইয়া যায়। পদজা মনে মনে ভাবে, ভয় পেয়ে তো কেউ কারো মাথা খারাপ হতে পারে না। তারপর পদজা বলল, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? তারপর নূরজাহান বলল, দেখানো হয়েছে। তারপর পদ্মজা নূরজাহানের সাথে ঘুমিয়ে পড়ে। শেষ সাথে ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা ধরপড়িয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অভয়ব্যক্তি ছুটে বেরিয়ে গেল। পদ্মজা কাঁপতে থাকলো। তারপর সে ভয়ার্ত স্বরে ডাকলো, দাদু। কিন্তু নূরজাহান সাড়া দিল না। সে একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। পদ্মজার আর ঘুম হলো না। এই জায়গায় যদি পুণ্য থাকতো তাহলে পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পুণ্যের জীবনে যেন না আসে। তারপরের দিন পদ্মজার বৌভাতের অনুষ্ঠান শুরু হয়। চারিদিকে লোকজন, তাকে কাতান শাড়ি পরানো হয়, বাড়ি গহনা। রাতে সে ভালোভাবে ঘুমাতে পারেনি, যার কারণে সে চুপ করে বসেছিল। তারপর প্রান্ত, প্রেমা এবং পুণ্যকে দেখে সে তার মুখে হাসি ফুটল। তারপর পদ্মজা খাওয়ার সময় রোমে আমির আসলো। পদ্মজা আমিরকে জিজ্ঞাসা করলো, আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির বলল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? হ্যাঁ, এসেছিল শেষ রাত্রে রে। আচ্ছা আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনলো না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। আজ পদ্মজা ও আমিরের বাসর রাত। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে, কিন্তু পদ্মজার মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রিদওয়ানই এসেছিল রাতে? এদিকে আমির আর পদ্মজার বাসরঘর সাজানো হয়েছে ফুল দিয়ে। তারপর তাদেরকে ঘরে ঢোকানো হয় এবং তাদের বাসরঘর হয়। জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা শুরু হয় তাদের। এই ছিল আমি পদ্মজা উপন্যাসের পর্ব 21 থেকে 30 এক্সপ্লেন। পরবর্তী পর্বগুলো শোনার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।